আসসালামু আলাইকুম। ৫০০ এমসিকিউ সাজেশনে সকলকে স্বাগতম জানাচ্ছি। এই পর্যায়ে আমরা আমাদের ৩য় অধ্যায় থেকে টাইপ 1 রিলেটেড যে এমসিকিউ গুলো আছে সেই এমসিকিউ গুলোর সমাধান করব। তো দেখো আমাদের এইবারের টাইটেল হচ্ছে অণু, পরমাণু, মৌলিক ও যৌগিক পদার্থ। সো আমরা এখান থেকে আসলে যেগুলো আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ 3 স্টার তো সেগুলোকে আমরা রেড কালার করেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এবং তোমরা যেন দেখেই বুঝতে পারো। মূলত রেড কিন্তু আসলে একটা আতঙ্কের নাম, এখানে আতঙ্কের কিছু না। আমরা জাস্ট রেডটাকে দিয়েছি শুধুমাত্র হাইলাইট করার জন্য, যেটা আমাদের শিক্ষার্থীদের যেন এটা চোখে পড়ে। ওকে, তো আমি যাচ্ছি এখন। দেখো আমাদের প্রশ্নগুলো কি এবং সেই প্রশ্নের অ্যান্সারগুলো কি হবে। ফার্স্ট কোশ্চেন, প্রকৃতিতে প্রাপ্ত মৌলের সংখ্যা কতটি? অর্থাৎ আমাদের যে 118টা মৌল, এই 118টা মৌলের কতটি মৌল আমরা প্রকৃতি থেকে পাই? এর সঠিক অ্যান্সার হচ্ছে 98টি। তোমরা তোমাদের বইয়ের 3য় অধ্যায় শুরুর দিকে দেওয়া আছে, দেখবা যে প্রকৃতি থেকে কতটি মৌল পাওয়া যায়, নাম্বার 1। নাম্বার 2, মানব শরীরে মোট কতটি ভিন্ন ভিন্ন ধরনের মৌল রয়েছে? তো আমাদের মানব শরীরে মোট ভিন্ন রকমের যে টোটাল 118টা যে মৌল, এই 118টা মৌলের মধ্যে মানব দেহের মধ্যে 26টি ভিন্ন ভিন্ন রকমের মৌলের অস্তিত্ব পাওয়া যায়। 3 নাম্বার, কোনটি মৌলিক পদার্থ? আচ্ছা, মৌলিক পদার্থ কারা? যাদেরকে ভাঙলে ওই পদার্থ ব্যতীত অন্য কোনো পদার্থ পাওয়া যায় না বা অন্য কোনো পদার্থের অণু পাওয়া যায় না, এদেরকে বলা হয় মৌলিক পদার্থ। এখানে দেখো খেয়াল করো, কাঁসা, পিতল, ইস্পাত, তিনটা হচ্ছে সংকর ধাতু। সংকর ধাতু বলতে বোঝানো হয় যে একের অধিক ধাতুর সংমিশ্রণে নতুন যদি একটা ধাতু তৈরি হয়, এদেরকে বলা হয় সংকর ধাতু। বাট অনলি লোহা, যেখানে কিন্তু লোহার মধ্যে শুধুমাত্র এফি বা আয়রন পরমাণু ব্যতীত অন্য কোনো পরমাণু এখানে উপস্থিতি নাই, সুতরাং এই জায়গাতে মৌলিক পদার্থ হিসেবে অ্যান্সার হবে লোহা। ফাইন। দেন এর পরবর্তী প্রশ্ন দেখো, 4 নাম্বার প্রশ্ন কি বলতেছে যে কোনটি যৌগিক পদার্থ? সো আগে যেই কথাটা বলেছিলাম এবার তার বিপরীত হবে। যৌগিক মানে কি? যে একের অধিক পরমাণু একত্রিত হয়ে এই পদার্থটা তৈরি করবে। তো আমাদের অপশনগুলোতে দেখি, লোহা একটা মৌলিক পদার্থ, রূপা একটা মৌলিক পদার্থ, সালফার একটা মৌলিক পদার্থ, মোম একটা যৌগিক পদার্থ। কারণ মোমের মধ্যে কি থাকে? কার্বন থাকে, হাইড্রোজেন থাকে, অক্সিজেন থাকে, এরা মিলিত হয়ে মোম তৈরি করতে পারে। আচ্ছা, মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণিকার নাম কি? মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণিকার নাম হচ্ছে পরমাণু, যারা কিনা আমাদের বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে। ওকে, গেল এটুকু। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন কি বলতেছে। এবারের প্রশ্নগুলো একটু পরমাণুর সংখ্যা কাউন্ট করতে হবে। তো এই পরমাণুর সংখ্যা কাউন্ট করার ক্ষেত্রে ফার্স্টে তোমাকে সংকেতটা জানতে হবে। সংকেত না জানলে কিন্তু তুমি এই টাইপের প্রশ্নের অ্যান্সার করতে পারবে না এবং এগুলো খুবই গুরুত্বপূর্ণ। দেখো অনেকবার বোর্ডে এসেছে। আমি ফোকাস করতেছি 6 নম্বর প্রশ্ন। বলতেছে যে ক্যালসিয়াম ফসফেট যৌগের অণুতে মোট কতটি পরমাণু বিদ্যমান? আমরা এই টাইপের প্রশ্নের অ্যান্সার কিভাবে করব? খেয়াল করো, আমাদেরকে এখানে বলেছে ক্যালসিয়াম ফসফেট। তো সবার আগে এভাবে লিখতে পারো তুমি। আচ্ছা, সবার আগে আমরা এভাবে লিখতে পারি, ক্যালসিয়াম যোজনী কত? 2, ফসফেট মূলক যোজনী কত? 3, তাই না? তাহলে ক্যালসিয়াম ফসফেটের সংকেত কি হবে? যোজনী এক্সচেঞ্জ করে দেব, তাহলে হবে Ca3PO4, দেন ব্র্যাকেট দিয়ে ক্যালসিয়ামের যোজনী শেয়ার করে দাও। ওকে ফাইন, তাহলে এইটুকু আমাদের হয়ে গেল। এবার নেক্সট যেই কাজটা হবে, যোজনীগুলো থেকে সংখ্যাটা কাউন্ট করব। ক্যালসিয়াম আছে কয়টা এখানে বলো তো? এই যে সংকেত দেখতে পাচ্ছি, ক্যালসিয়াম আছে কয়টা? 3টা। ফসফরাস আছে কয়টা? ফসফরাস আছে কয়টা? ফসফরাস আছে 2টা। অক্সিজেন আছে কয়টা? দেখো 4 × 2, তাহলে অক্সিজেন কয়টা হবে? 8, তাই না? 8। তাহলে এবার যোগ করো তো, এই 3টা যোগ করলে কত হয়? 8 আর 2 10 আর 3 কত হয়? 13, তাই না? 13 পাচ্ছি আমরা। তাহলে ক্যালসিয়াম ফসফেট যৌগে মোট পরমাণু সংখ্যা কতটি হবে? মোট পরমাণু সংখ্যা 13টি। আমাদের কি 13টি নামে কোনো অপশন এখানে আছে কি না? ইয়েস, আমাদের 13টি নামে আমরা অপশন পাচ্ছি। তাহলে 6 এর সঠিক অ্যান্সার হবে গ নাম্বার। 6 এর সঠিক অ্যান্সারটি কত হবে? গ নাম্বার। আচ্ছা, এবারে দেখো নেক্সট প্রশ্ন, যে আয়রন 3 নাইট্রেট দ্বারা কি বোঝানো হচ্ছে? আয়রন পরিবর্তনশীল যোজনী দেখায়। আয়রনের যোজনী 2ও হতে পারে, আয়রনের যোজনী 3ও হতে পারে। এখানে বলতেছে আয়রনের 3 যোজনী বিশিষ্ট যে নাইট্রেট যৌগটি, এই যৌগে মোট কতটি পরমাণু আছে? সো আমরা ঠিক সেম আগের যে ওয়েটা ফলো করেছিলাম, আমরা সেম ওয়েতে আমরা এখন পরেরটা ফলো করব। দেখো, সো আয়রনের যোজনী এখানে বলেই দিয়েছে 3, আর নাইট্রেট NO3, নাইট্রেটের যোজনী হবে 1। তাহলে টোটাল সংখ্যাটা কি দাঁড়াবে? FeNO3 ব্র্যাকেট দিয়ে কত লিখবো? 3। নেক্সট Fe আছে কয়টা এখানে? Fe পাচ্ছি আমি এখানে একটা পরমাণু। নাইট্রোজেন পাচ্ছি কয়টা? নাইট্রোজেন পাচ্ছি 3টা, যেহেতু ব্র্যাকেটে 3 এজন্য নাইট্রোজেন পাচ্ছি 3টা। অক্সিজেন পাচ্ছি কয়টা? অক্সিজেন পাচ্ছি 3 3 9, তাহলে 9 আর 1 10, 10 আর 3 13। সো এটাতেও কিন্তু আমাদের অ্যান্সার কত পাচ্ছি আমরা? এখানেও আমরা অ্যান্সার পাচ্ছি 13। সো আয়রন 3 নাইট্রেট যৌগে দেখো, এই যে আয়রন 3 নাইট্রেট যৌগে মোট পরমাণু আছে কতটি? মোট পরমাণু আছে 13টি। মোট পরমাণু আছে 13টি।
আচ্ছা, নেক্সট প্রশ্ন, অ্যালুমিনিয়াম নাইট্রেটের একটি অণুতে মোট কতটি পরমাণু আছে? অ্যালুমিনিয়াম নাইট্রেটের একটি অণুতে মোট কতটি পরমাণু আছে? তো সেইম ভাবে আমাদেরকে প্রশ্ন পড়ে দেন অ্যান্সারটা বের করতে হবে। তাহলে দেখো আমরা যাচ্ছি নেক্সট যে অ্যালুমিনিয়াম নাইট্রেটের যেই, আচ্ছা তো অ্যালুমিনিয়ামের যোজনী কত? 3। আর নাইট্রেটের যোজনী কত হবে? নাইট্রেটের যোজনী হবে 1। সো এটা একটু আগে করেছি, এটার অ্যান্সার 13 আসবে। দেখো তাহলে যোজনী এক্সচেঞ্জ করো, AlNO3 ব্র্যাকেটে 3 বসবে। তাহলে অ্যালুমিনিয়াম আছে কয়টা এখানে? অ্যালুমিনিয়াম আছে একটা। নাইট্রোজেন আছে কয়টা? নাইট্রোজেন আছে 3টা। আর অক্সিজেন আছে কয়টা? অক্সিজেন 3 3 9। সো এখান থেকে আমরা অ্যান্সার কত পাবো? 13। ফাইন, তাহলে দেখি আমাদের 13 অ্যান্সার আছে কিনা। তো এই যাবৎকাল যতগুলো পরমাণু আমরা কাউন্ট করলাম সবগুলো কাউন্টেই আমরা 13 অ্যান্সার পেয়েছি। সো 7 এর সঠিক অ্যান্সার কত হবে? 13। তোমাদেরকে জাস্ট যে প্রসিডিউরগুলো বললাম তোমরা এই প্রসিডিউর ফলো করবা। ফার্স্টে সংকেতটা লিখবা, সংকেত লিখে দেন মোট টোটাল নাম্বারটা কাউন্ট করে দিবা, তাহলে আশা করছি তোমাদের অ্যান্সারটা হয়ে যাবে। আচ্ছা দেন আমরা, ও আচ্ছা আমি আয়রনেরটা বলতেছি, অ্যালুমিনিয়ামের 13, এটাও 13 হবে। সো এটাও 13, আমাদের 8 নাম্বারটা আমরা কমপ্লিট করে ফেলছি। আচ্ছা 9 নাম্বার দেখো কি বলতেছে, অ্যামোনিয়াম ফসফেট। অ্যামোনিয়াম ফসফেট, সো আমরা এখন যাচ্ছি অ্যামোনিয়াম ফসফেটের কাছে। দেখো অ্যামোনিয়াম, তাই না? তাহলে অ্যামোনিয়াম একটা যৌগমূলক, এই যে অ্যামোনিয়ামের যোজনী 1। আর ফসফেট PO4 এটাও একটা যৌগমূলক, এর যোজনী হবে 3। তাহলে যোজনী এক্সচেঞ্জ যদি আমরা করি তাহলে হবে NH4 ব্র্যাকেটে দিব 3 ফসফেটের যোজনী, আর PO4 যেহেতু 1 যোজনী লেখার কোনো প্রয়োজন নাই। এবার এখানে কাউন্ট করি আমরা। দেখো নাইট্রোজেন আছে কয়টা বলো তো? নাইট্রোজেন এই যে 3 আছে, সো নাইট্রোজেন হবে 3টা। এই হাইড্রোজেন কয়টা আছে? 4 × 3, তাহলে হাইড্রোজেন পাচ্ছি আমি 12টা। হাইড্রোজেন পাচ্ছি আমি 12টা। অক্সিজেন এই ফসফরাস কয়টা পাচ্ছি? ফসফরাস পাচ্ছি একটা, আর অক্সিজেন পাচ্ছি 4টা। এবারে নাম্বারটা একটু কাউন্ট করি তো আমরা। দেখো 12 আর 3 যোগ করলে কত হবে? 15। 15 আর 1 16, 16 আর 4 20। তাহলে আমাদের টোটাল এই যে যৌগের সংকেত, এই যৌগের সংকেতে পরমাণু পাবো কয়টা? পরমাণু পাবো 20টা। তো দেখি এখানে 20 নামে কোনো অপশন আছে কিনা। ইয়েস, অ্যামোনিয়াম ফসফেটের অণুতে পরমাণু বিদ্যমান কতটি? পরমাণু বিদ্যমান 20টি। সো এখানে সঠিক অ্যান্সার কত হবে? এখানে সঠিক অ্যান্সার হবে ঘ। আচ্ছা নেক্সট প্রশ্ন দেখো, তুতের একটি অণুতে কয়টি পরমাণু থাকে? তো এখানে তোমাকে আগে ফার্স্ট জানতে হবে তুত জিনিসটা আসলে কি, বা তুতের সংকেতটা আসলে কি। তো তুতের সংকেতটা যদি আমি লিখি, আমাকে লিখতে হবে কপার সালফেট 5 অণু পানি। তুতের সংকেত তো CuSO4, কপার সালফেট কত অণু পানি? 5 অণু পানি। এটাকে তুতের সংকেত হিসেবে বিবেচনা করা হয়। এখন এখানে মোট কয়টা পরমাণু আছে? সো দেখো কপার পাচ্ছ কয়টা? কপার পাচ্ছ একটা। সালফার পাচ্ছ কয়টা? সালফার পাচ্ছ একটা। অক্সিজেন এখানে পাচ্ছ কয়টা? অক্সিজেন এখানে পাচ্ছি আমরা 4টা। ঠিক আছে, প্লাস আচ্ছা হাইড্রোজেন দেখো খেয়াল করো, হাইড্রোজেন কিন্তু 5 × 2 সমান কত কত হবে বলো তো? 5 × 2 = 10। আর অক্সিজেন এই যে 5, তাহলে অক্সিজেন হবে 5টা। এবার দেখো এখান থেকে অ্যান্সার কত হয়? হাইড্রোজেন কিন্তু এখানে 5 × 2, যেহেতু 5 অণু পানি 5 × 2, 5 × 2 = 10। আর অক্সিজেন শুরুতে যেহেতু 5 রয়েছে, সো অক্সিজেন এখানে 5টা। হিসাব করলে দেখা যায় যে 10 আর 5 15, 15 আর 4 19, 19 আর 1 20, 20 আর 1 21। সো এখান থেকে আমরা পরমাণুর সংখ্যা পাচ্ছি কতটি? 21টি। তো দেখি 21 কি অপশনে আমাদের রয়েছে? ইয়েস, ঘ নাম্বার অপশনে আমরা 21 বা 21 দেখতে পাচ্ছি। সো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে 21। নেক্সট প্রশ্ন, অ্যামোনিয়াম কার্বামেটের 4টি অণুতে ভিন্ন ভিন্ন মৌলের মোট কতটি পরমাণু আছে? অ্যামোনিয়াম কার্বামেটের 4টি অণুতে 4টি অণুতে ভিন্ন ভিন্ন পরমাণুর মোট কতটি পরমাণু রয়েছে? সো যাচ্ছি এবার অ্যামোনিয়াম কার্বামেটের কাছে। ফাইন, সো অ্যামোনিয়াম কার্বামেটের সংকেত কি দেখো? সংকেত হবে NH4 CO2 NH2। এটা হচ্ছে অ্যামোনিয়াম কার্বামেটের সংকেত, টোটালটা NH4 CO2 NH2। এটা হচ্ছে অ্যামোনিয়াম কার্বামেটের সংকেত। এবারে আসো ফার্স্টে আমরা এক অণুর জন্য হিসাব করি। এক অণুতে নাইট্রোজেন কয়টা আছে? দেখো নাইট্রোজেন এই একটা, এই একটা, নাইট্রোজেন পাচ্ছি 2টা। হাইড্রোজেন কয়টা পাচ্ছি? 4 এবং 2 6। সো আমরা হাইড্রোজেন পাচ্ছি কয়টা? 6টা। আর কার্বন পাচ্ছি কয়টা? আমরা কার্বন পাচ্ছি একটা। আমরা অক্সিজেন পাচ্ছি কয়টা? আমরা অক্সিজেন পাচ্ছি 2টা। তাহলে অ্যামোনিয়াম কার্বামেটের এক অণুতে পরমাণু হলো 6 আর 2 8 আর 2 10 আর 1 11। সো এক অণুতে মোট পরমাণুর সংখ্যা হলো 11টি। তাহলে 4 অণুতে কতটি হবে? তাহলে এটার সাথে 4 মাল্টিপ্লাই করে দাও × 4। সুতরাং মোট কতটি পরমাণু পাবো 4 অণুতে? 44টা। তাহলে বলা যায় যে অ্যামোনিয়াম কার্বামেটের 4টি অণুতে মোট ভিন্ন ভিন্ন মৌলের পরমাণুর সংখ্যা হবে 44টি। সো দেখি এখানে 44 অপশনে কি রয়েছে কিনা। 44, ইয়েস, দেখো ক নাম্বার, এই যে আমাদের 11 এর ক নাম্বার অপশনটাই কত বলতেছে? 44। 11 এর ক নাম্বার অপশনটাই 44, 44টা আমরা এখান থেকে পাচ্ছি।
নেক্সট কি বলতেছে দেখো, নেক্সট বলতেছে যে নাইট্রোজেন অণুতে কতটি পরমাণু বিদ্যমান। নাইট্রোজেন অণুতে, আচ্ছা নাইট্রোজেনকে আমরা কিভাবে লিখি? নাইট্রোজেনকে আমরা লিখি তো এইভাবে, তাই না, N2, এটাকে আমরা N2 আকারে লিখি। তো যদি N2 হয় তো দেখো তাহলে কয়টা পরমাণু দেখা যাচ্ছে? দুইটা পরমাণু দেখা যাচ্ছে, সেখান থেকে সঠিক অ্যান্সার হবে খ নাম্বার। নাইট্রোজেনের অণুতে দুইটি পরমাণু বিদ্যমান। অ্যালুমিনিয়াম ফসফেটের অণুতে পরমাণুর সংখ্যা কত? অ্যালুমিনিয়াম ফসফেট, সো এটা আমি এখানে লিখে ফেলে, দেখো অ্যালুমিনিয়াম তাহলে কি হবে Al3, ফসফেট মানে কি আচ্ছা Al3, আচ্ছা এটাকে আমি এখানে ঠিক করে লিখতেছি। দেখো ফার্স্ট এভাবে চিন্তা করো, অ্যালুমিনিয়ামের যোজনী কত? 3। ফসফেটেরও যোজনী কত? ফসফেট মূলকের যোজনীও কিন্তু 3, তাই না, ফসফেট মূলক বা যৌগমূলক যোজনী হবে 3। এবার এখান থেকে আমরা যোজনী যদি এক্সচেঞ্জ করি তাহলে এরকম হবে, তাই না, Al3PO4 3, Al3PO4 3। আচ্ছা এবারে এই জায়গা থেকে খেয়াল করো, এখান থেকে আমরা যদি যোজনীকে 3 দ্বারা ডিভাইড করে দিই, এটাও 3 দ্বারা ডিভাইড হয়ে যাচ্ছে, এটাও 3 দ্বারা ডিভাইড হয়ে যাচ্ছে, মানে আমরা যেটাকে বলি যে যোজনী দ্বয়কে যদি কোনো কমন সংখ্যা দ্বারা ভাগ করা যায় তাহলে সেই ভাগটা করতে হবে। সো দেখো কাটাকাটি হয়ে যাচ্ছে 3 আর 3, তাহলে ফাইনাল সংকেতটা কি দাঁড়ালো? অ্যালুমিনিয়াম ফসফেট Al PO4, অ্যালুমিনিয়াম ফসফেটের সংকেত, তাই না, Al PO4। এবার এই সংকেতে পরমাণু আছে কয়টা? অ্যালুমিনিয়াম আছে কয়টা? একটা। ফসফরাস আছে কয়টা? একটা। অক্সিজেন আছে কয়টা? 4টা। সো মোট কত হবে? মোট হবে 6। মোট কত হবে? মোট আমি এখান থেকে 6 পাচ্ছি। সো দেখি এখান থেকে আমাদের 6 নামে কোনো অপশন রয়েছে কিনা। আর দেখো ঘ নাম্বার, এখানে ঘ নাম্বার বলতেছে যে 6, তাহলে এটা সঠিক অ্যান্সারটি কত হবে? সঠিক অ্যান্সারটি হবে 6। তো আশা করতেছি তোমরা এইটুকু অংশ বুঝতে পেরেছো। আচ্ছা তো আমি এবারে যাচ্ছি আমাদের নেক্সট যে প্রশ্ন, সেই প্রশ্নে। আচ্ছা নেক্সট প্রশ্নে কি বলেছে দেখো, যে ওজনের একটি অণুতে কতটি পরমাণু বিদ্যমান? ওজনের একটি অণুতে কতটি পরমাণু বিদ্যমান? ওজনের সংকেত কি বলতো? ওজনের সংকেত হচ্ছে O3, অর্থাৎ 3টা অক্সিজেন পরমাণু একত্রিত হয়ে যেই অণু তৈরি করতে পারে তার নাম হলো ওজন। তাহলে এখানে ওজনের সংকেত যদি O3 হয় তাহলে একটা ওজন মানে অণুতে কতটা পরমাণু রয়েছে? 3টা। একটা ওজন অণুতে পরমাণুর সংখ্যা হলো 3টা। নেক্সট প্রশ্ন, মৌলিক গ্যাসের অণুসমূহে কয়টি পরমাণু থাকে? মৌলিক গ্যাস কারা বলতো? মৌলিক গ্যাস হতে পারে হাইড্রোজেন, এই যে কারা কারা হতে পারে, হাইড্রোজেন হতে পারে, নাইট্রোজেন হতে পারে, ফ্লোরিন হতে পারে, ক্লোরিন। এদের সবার দেখো তো, সবার এগুলো সবগুলো হচ্ছে অণু। সবগুলো অণুতে সর্বোচ্চ কয়টা করে পরমাণু রয়েছে? 2টা করে। সবগুলোর অণুতে সর্বোচ্চ পরমাণু রয়েছে 2টা করে। সো মৌলিক গ্যাসের অণুসমূহে পরমাণুর সংখ্যা 2টি। মৌলিক গ্যাসের অণুসমূহে পরমাণুর সংখ্যা 2টি। তো এই তো আমাদের যে প্রথম যে পয়েন্টটি ছিল, অর্থাৎ প্রথম যে টাইপটি ছিল চ্যাপ্টার 3 এর প্রথম টাইপের মধ্যে আমরা মোট 15টা প্রশ্ন রেখেছি। আমি আশা করছি তোমরা এই প্রশ্নগুলো বুঝতে পেরেছো।